আজকে চাইলে শেষ করতে পারতাম, কিন্তু টেস্টগুলো আসলে আমি আরেকদিন পড়াতে চাচ্ছি। তো তোমাদের লেকচার 9 হয়েছিল মনে হয়। লেকচার 9-এ আমরা ব্লেন্ডেড সিমেন্টের স্ট্রেন্থ গেইনিং রেট পর্যন্ত পড়েছিলাম। তো স্ট্রেন্থ গেইনিং রেট পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আমরা ব্লেন্ডেড সিমেন্টটা পুরোটা শেষ করতে পারি নাই। আমরা আজকে লেকচার 10-এ প্রথমে ব্লেন্ডেড সিমেন্টের একটা স্লাইড বাকি আছে, সেটা পড়ে সিমেন্টের ফিজিক্যাল প্রপার্টিজ পড়ব। ফিজিক্যাল প্রপার্টিজ পড়ার পরে হচ্ছে আমাদের সিমেন্টের টেস্টগুলা পড়ব। তো লাস্টের দিকের এই লেকচারগুলো মোটামুটি ইজি এবং তোমাদের কাজটা একটু বেশি। যেমন আমি বললাম তোমাদেরকে টেস্টের কথা। তো টেস্টের কথা যদি বলি, টেস্টের মধ্যে অনেক কিছু আমরা ল্যাবে পড়ে আসছি, মানে আমাদের C202 ল্যাবে। তো তোমাদের অনেক কিছু আমি বলবো যে তোমরা নিজেরা পড়ে নিও। তো তোমাদের কাছে যেটা নতুন হবে সেটা হচ্ছে আমি আবার বলে দিব। তো ওইটা নেক্সট দিনের লেকচার। তো নেক্সট দিন আমরা টেস্ট পড়বো। তো কিছু টেস্ট নতুন আসবে তোমাদের, আর কিছু টেস্ট হচ্ছে আমরা আগেই পড়ে ফেলছি। সব টেস্ট তো আর পড়া সম্ভব না। আমরা সিমেন্টের গুরুত্বপূর্ণ যে টেস্টগুলো না করলেই নয়, সেগুলো নিয়ে কথা বলবো মেইনলি। তো টেস্ট নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। চাইলে আমি আজকেও শেষ করতে পারতাম, বাট তোমাদের কুইজের ব্রিফিং দিতে আবার কিছুক্ষণ চলে গেছে। তো এখন আমাদের ব্লেন্ডেড সিমেন্টের একটা পার্ট বাকি ছিল। সেটা হচ্ছে যে ব্লেন্ডেড সিমেন্ট তোমাদের গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী যে গ্যাসগুলো আছে সেইটার এমিশনকে রিডিউস করে। যদিও গ্যাসেস লেখা হয়েছে, মেইনলি এটা হবে কার্বন ডাইঅক্সাইড। তো এইটা তোমার এসসিএম ব্যবহারের মাধ্যমে, আমরা জানি যে ব্লেন্ডেড সিমেন্টে তোমার একটা অ্যাটলিস্ট একটা এসসিএম থাকে। এসসিএম ব্যবহারের মাধ্যমে আমরা একটা সিমেন্টের মধ্যে কিছু পরিমাণ এসসিএম রিপ্লেস করে আমরা বানাচ্ছি ব্লেন্ডেড সিমেন্ট। সেই জিনিসটাই আমাদের গ্রিন হাউস এমিশনের জন্য, যেই গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী একটা গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানো যে এটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর সময় কিন্তু এটা উৎপন্ন হয়। এই জিনিসটাকে কমাই দিচ্ছে। এটার একটা স্টাডি তোমাদেরকে জাস্ট তুলে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। টু রিডিউস সিমেন্ট কনজাম্পশন, the proportion of pure cement in a cement-based mixture can be replaced by replacing some of it other pozzolanic material or supplementary cementitious material. যেহেতু পিওর সিমেন্ট, ব্লেন্ডেড সিমেন্ট বলতে বোঝাচ্ছে যে তোমার পিওর সিমেন্টকে রিপ্লেস করতেছি এই জিনিসগুলো দ্বারা। তো সেহেতু কিন্তু তুমি কিছু পরিমাণ সিমেন্ট কনজাম্পশন কমাতে পারতেছো। যেমন তুমি আগে 100% নিলে এখন 85% নিলা ধরো পিওর সিমেন্ট, আর 15% নিলা হচ্ছে একটা এসসিএম অথবা পোজোলানিক ম্যাটেরিয়াল। এই জিনিসগুলো কিন্তু অনেকবার বলছি যে এই জিনিসগুলো রিপ্লেসমেন্ট আকারে ব্যবহার করা হয় সিমেন্টের রিপ্লেসমেন্ট হিসেবে। তো এসসিএম গুলো ওয়েস্ট প্রোডাক্ট, যেটা ইনার্ট অবস্থায় আছে, এনভায়রনমেন্টে এক্সপোজড অবস্থায় আছে, এই জিনিসটাকে তুমি এনে সিমেন্টিশিয়াস বিহেভিয়ার বানিয়ে তারপরে সিমেন্টের মধ্যে রিপ্লেস করতে পারতেছো। আলটিমেটলি সুবিধাটা হচ্ছে যে সিমেন্টের পরিমাণটাকে তুমি কমায় ফেলতে পারতেছো। তো সিমেন্টের পরিমাণ কমায় ফেলার মাধ্যমে আসলে এই গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী যে গ্যাসগুলো সেটার এমিশন কমাইতে পারবা। যেমন the potential benefits, the benefits of using pozzolanic material like fly ash, slag, silica fume, rice husk include reactions in energy consumption and greenhouse gas releases. এইগুলোর ব্যবহারের মাধ্যমে তুমি কিছুটা কমাতে পারো রিডাকশনস ইন এনার্জি কনজাম্পশন এন্ড গ্রিনহাউস গ্যাসেস। গ্রিনহাউস গ্যাসকে কিভাবে কমায় একটা স্টাডি যদি তোমাদেরকে তুলে ধরি, তোমাদের এই টেবিলটা পড়ার দরকার নাই, এই টেবিলটা বুঝলে হবে। তোমাদের এখানে আসলে কনক্রিটের বা সিমেন্টের স্টাডিগুলো কিন্তু জাস্ট তোমাদের অনেক সময় আইডিয়া দেওয়ার জন্য এক একটা স্টাডি তুলে ধরা হয়। যেমন স্ট্রেন্থ গেইনিং রেটের যে কার্ভটা দেখছো, ওইটা কিন্তু মিক্সড প্রপোর্শন আলাদা হলে চেঞ্জ হয়ে যাবে, বাট স্ট্রেন্থ গেইনিং রেটটা কিন্তু মোরলেস ওই শেপেরই হবে। তো তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বিভিন্ন স্টাডি হচ্ছে তুলে ধরা হয় যে তুমি একটা এসসিএম অ্যাড করবা, সেটা অ্যাড করলে কি কি ইফেক্ট হতে পারে কনক্রিটে। তো সেই জিনিসগুলোর জন্য তোমাদের এই চার্টগুলো মুখস্থ করার দরকার নেই, তোমরা মেইন জিনিসটা বুঝলে হবে। এখানে যদি একটা জিনিস খেয়াল করো যে গ্রিন হাউস গ্যাস কি পরিমাণ কমে সেটার উপরে একটা স্টাডি করা হয়েছে, যে তুমি যদি এসসিএম দিয়ে সিমেন্টকে রিপ্লেস করো গ্রিন হাউস গ্যাস এমিশন কি পরিমাণ কমবে। From the table, it is apparent that replacing 50% of Portland cement with ground granulated blast furnace slag results 40% reduction in carbon dioxide. এই লাইনটাই আগে আমি তোমাদেরকে বুঝাই। প্রথম ইয়াটা একটু যদি খেয়াল করো,
100% অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এটা নিলে তোমার এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমিশন হয় সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর সময়। যেহেতু 100% পোর্টল্যান্ড সিমেন্ট, সেহেতু তোমার অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে, অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে এখানে। আচ্ছা, এখন তুমি একটা কাজ করলা, সেটা হচ্ছে 50% স্ল্যাগ এটা দিয়ে সিমেন্টকে রিপ্লেস করলা। তাহলে পিওর সিমেন্ট রিপ্লেস হয়েছে কিন্তু 50%। 50% সিমেন্টকে যদি তুমি রিপ্লেস করতে পারো, তাহলে দেখা গেছে স্টাডিতে স্ল্যাগ দিয়ে যদি 50% সিমেন্ট রিপ্লেস করো, তাহলে 40% রিডাকশন হবে গ্রিন হাউস গ্যাস এমিশনে। তোমরা এখানে পার্সেন্টেজটা খেয়াল করো, আগে ছিল 100%, এখন 50% স্ল্যাগ ইউজ করলে রিপ্লেসমেন্ট হিসেবে প্রায় তুমি 40% রিডিউস করতে পারবা। তার মানে এখানে দেখো 60% আসছে। আবার এই পরিমাণটা moreover it is evident that replacing 30% of Portland cement with fly ash causes 17% reduction in carbon dioxide emission। অর্থাৎ তুমি যদি 30% ফ্লাই অ্যাশ এখন অ্যাড করো, 30% ফ্লাই অ্যাশ এবং 70% পোর্টল্যান্ড সিমেন্ট, আগে ছিল 100%, এরপরে নিলা 50% আর 50% সিমেন্ট, এবার তুমি করলা 30% ফ্লাই অ্যাশ এবং 70% পোর্টল্যান্ড সিমেন্ট, মানে 30% রিপ্লেস যদি করো, তাহলে 17% রিডাকশন করতে পারবা, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদনে। অর্থাৎ সিমেন্টের উপরে চাপ যত কমবে, তোমার কার্বন ডাইঅক্সাইড এমিশনের রেট তত বেশি কমবে। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে একটা টোটাল একটা কনক্রিট বানানোর সময় ধরো 100% তুমি সিমেন্ট ইউজ করলা, তাহলে ওইটুকু সিমেন্টের জন্য 100% গ্রিন হাউস গ্যাস এমিশন হবে ওইটুকু সিমেন্ট উৎপাদন করতে। এরপরে তুমি এসসিএম অ্যাড করলা কত পার্সেন্ট? 50% স্ল্যাগ, তাহলে ডেফিনেটলি তুমি 50% রিপ্লেস করছো, তাহলে অবশ্যই কমবে। সেটা কতটুকু কমছে? 40% কমছে। আবার 30% ফ্লাই অ্যাশ যদি নাও, অর্থাৎ 70% যদি তোমার পোর্টল্যান্ড সিমেন্ট থাকে, তাহলে 17% কমবে। তো এই যে অনুপাতগুলা বা এই যে পার্সেন্টেজগুলা, এগুলা ধরো এই অনুপাতের ক্ষেত্রে এরকম আসছে। আবার এখন তুমি যদি অন্য একটা এসসিএম ইউজ করো, তাহলে কিন্তু অন্য কিছু আসতে পারে। আবার তুমি সবসময় কি 30% ফ্লাই অ্যাশ ইউজ করবা? না, তুমি 20% ইউজ করতে পারো, 25% ইউজ করতে পারো। এই যে তুমি কত পার্সেন্ট ইউজ করবা, সেটা তো তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, যেটা ডিপেন্ড করতেছে আমার পারফরমেন্সের উপরে, যে আমি কিরকম পারফরমেন্স চাচ্ছি সেইটার উপরে। তো এটার পার্সেন্টেজ ফিক্স না, আবার এসসিএমটাও তোমার ফিক্স না, এসসিএম এর কোয়ালিটিও ফিক্স না। তাহলে এই যে এই কতটুকু রিডাকশন করতেছে, এটা তোমাদের ওইভাবে না জানলেও হবে। জাস্ট তোমাদের একটা আইডিয়া দেয়া যে এই পরিমাণ রিপ্লেস করলে মোরলেস এরকম এটার আশেপাশে ভ্যালু, তোমার এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমিশনটা কমবে। সোজা কথা, সিমেন্টের উপরে ডিমান্ড যত কমবে, তোমার আমাদের জন্য পরিবেশের জন্য তত ভালো হবে, তত হচ্ছে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা গ্রিন হাউসের জন্য দায়ী, সেইটার এমিশনটা তত তুমি কমাতে পারবে। জাস্ট এতটুকু জানলেই তোমাদের এই স্লাইডে হয়ে যাবে। এই ছিল তোমাদের ব্লেন্ডেড সিমেন্ট পর্যন্ত। ব্লেন্ডেড সিমেন্ট নিয়ে আমরা কিন্তু অনেক কিছু পড়েছি, তাদের স্ট্রেংথ গেইনিং রেট সম্পর্কে পড়েছি। তারপরে ব্লেন্ডেড সিমেন্টের মধ্যে একটা এসসিএম থাকবে, একটা বা তার থেকেও বেশি থাকতে পারে, অ্যাটলিস্ট একটা থাকবে। প্রত্যেকটা এসসিএম এর আলাদা প্রপার্টি সম্পর্কে পড়েছি, এবং ব্লেন্ডেড সিমেন্টের সুবিধা অসুবিধাগুলো পড়েছি। ব্লেন্ডেড সিমেন্টের ফাংশন, মানে তারা মূলত কিভাবে কাজ করে, তারা কিভাবে ডিউরেবিলিটি শো করে, তো তাদের বেশ কিছু সুবিধা অসুবিধা মানে দেয়া আছে। তো অবশ্যই তোমরা সেগুলা আগের লেকচারে পেয়েছো এবং সেটা খুব ভালো মতোই দেখে নিছো, এটাই আশা করব। তো আমাদের কুইজে এগুলা নাই, আমার মনে হয় তোমরা এখন এগুলা ধরো নাই, তো তোমরা এগুলো আস্তে আস্তে পড়ে ফেলো আর কি। তো আমরা আমাদের পরের আলোচনায় চলে যাই। আমাদের এসসিএম এর আলোচনা ওই পর্যন্তই। আমরা এখন ফিজিক্যাল প্রপার্টিসটা আজকে দেখব। আমাদের আর দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, যেটা একদম ইজি, আজকেই শেষ করে ফেলবো। আর একটা টপিক হচ্ছে সিমেন্টের টেস্ট গুলো, যেটা আমরা নেক্সট দিন পড়বো। তো প্রপার্টিজ নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে অনেক কিছু তোমরা জানো, আবার অনেক কিছু জানো না। যেমন সিমেন্টের ফাইননেস, সিমেন্টের ফিজিক্যাল প্রপার্টিজ গুলোর মধ্যে একটা হচ্ছে ফাইননেস, সাউন্ডনেস, কনসিস্টেন্সি, সেটিং টাইম, ফ্ল্যাশ সেট, ফল সেট, স্ট্রেংথ, হিট অফ হাইড্রেশন, লস অফ ইগনিশন, আর একটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড রিলেটিভ ডেন্সিটি অথবা রিলেটিভ ডেন্সিটি। এটার মধ্যে ফাইননেস, কনসিস্টেন্স, সাউন্ডনেস, এটা মোটামুটি তোমরা ল্যাবে
যখন পড়ানো হয়েছিল তখন টুকটাক মনে হয় শুনছো। কনসিস্টেন্সি তো তোমরা টেস্ট করছোই, এটা জানো। সেটিং টাইম নিয়ে তোমরা ল্যাবেও পড়ছো, প্লাস আমি কিন্তু 6 নাম্বার স্লাইডের লাস্টে আছে, তোমরা তোমাদের সিলেবাস অলরেডি এটা আছে। সেটিং টাইম সম্পর্কে আমার মনে হয় তোমরা জানো। ফ্ল্যাশ সেট এবং ফলস সেট এটা সম্পর্কে মনে হয় তোমরা জানো। মনে হয় না, অবশ্যই জানো। লেকচার 7-এ মনে হয় তোমাদের ফ্ল্যাশ সেট এবং ফলস সেট ছিল। স্ট্রেংথ নিয়ে কথা বলতে চাচ্ছি না। স্ট্রেংথ তোমাদের এখানে একটু দেখানো হবে, বাট স্ট্রেংথ মানে এটার সম্পর্কে ডিটেলস আমরা স্ট্রেংথ চ্যাপ্টারে পড়বো। মেইনলি স্ট্রেংথ বলতে সিমেন্ট মর্টারের স্ট্রেংথ নিয়ে টুকটাক কথা বলবো। হিট অফ হাইড্রেশন এটা সম্পর্কে ডিটেলস তোমাদের পড়ানো হয়েছে। লস অফ ইগনিশনটা তোমাদের কাছে নতুন। আর স্পেসিফিক গ্র্যাভিটি রিলেটিভ ডেনসিটি এটাও তোমরা পড়ছো, জানো। এখানে আমরা যেগুলো অলরেডি জানি সেগুলো নিয়ে খুব একটা কথা বলবো না, যেমন ফ্ল্যাশ সেট, ফলস সেট, তারপরে হিট অফ হাইড্রেশন, এগুলো আমরা আগের স্লাইডগুলোতে অনেক ডিটেলস পড়ছি। সেটিং টাইম, এইগুলো আমি তোমাদের রিকোয়েস্ট করব আগের স্লাইডগুলো একটু দেখে আইসো। সেটিং টাইম আমাদের 6 নাম্বারের লাস্টের লেকচারে আছে, তারপরে লাস্টের স্লাইডে আছে। ফ্ল্যাশ সেট, ফলস সেট এটা কিন্তু আরো 7 নাম্বার লেকচারে আছে। হিট অফ হাইড্রেশন ডিটেলস পড়ানো হয়েছে 6 নাম্বার লেকচারে আছে। তো এগুলা নিয়ে আমি এই জন্য আর কথা বলবো না। তো আমরা মোটামুটি ফাইননেস, সাউন্ডনেস, কনসিস্টেন্সি এগুলো টুকটাক জানি। তো তারপরে হচ্ছে তোমাদের এই কোর্সে ওইভাবে আলোচনা করা হয় নাই, এই জন্য আমি এই স্লাইডে এগুলোই দেখাবো। ফাইননেস অফ সিমেন্ট এটা খুবই ইজি, অর্থাৎ সিমেন্টের পার্টিকেল সাইজটাই বলতেছি আমরা ফাইননেস অফ সিমেন্ট। যেমন দেখো, দ্য সাইজ অফ পার্টিকেলস অফ সিমেন্ট ইজ ইটস ফাইননেস। তোমার সিমেন্টের পার্টিকেল সাইজ যত ছোট হবে তোমার সিমেন্টের ফাইননেস তত বেশি হবে। তো এটা হচ্ছে ফাইননেস। এখন সিমেন্টের ফাইননেস টেস্ট করতে হয়। দেখো যে ফাইননেস অফ সিমেন্ট ক্যান বি ডিটারমাইন্ড বাই ইউজিং 90 মাইক্রন সিভ। 90 মাইক্রন সাইজের যে সিভ আছে সেই সিভ দিয়ে এই সিমেন্টের ফাইননেস টেস্ট করা হয়। সিমেন্টের ফাইননেস কত এটা আমরা বের করতে পারবো। তো এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো টেস্টের মধ্যে। তো এই ফাইননেস টেস্টটা তোমাদের নেক্সট ক্লাসে পড়ানো হবে, তখন দেখবা যে 90 মাইক্রনের একটা সিভ নিয়ে, খুব ইজি একটা টেস্ট, যা সিভ অ্যানালাইসিস করে কতটুকু রিটেন করলো ওইটা দেখে বের করা যায়। এখানে ফাইননেসের অনেক ইফেক্ট আছে। দ্য রেট অফ হাইড্রেশন ডিপেন্ডস অন ফাইননেস অফ সিমেন্ট পার্টিকেলস। অর্থাৎ তোমার সিমেন্টের হাইড্রেশনটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার এই সিমেন্ট পার্টিকেলের ফাইননেসের উপরে। এটা তোমরা টুকটাক জানো, ল্যাবে পড়ছো। এন্ড ফর র্যাপিড ডেভেলপমেন্টস অফ স্ট্রেংথ হায়ার ফাইননেস ইজ নেসেসারি। তো তুমি যদি আর্লি স্ট্রেংথ চাও তাহলে অবশ্যই তোমার সিমেন্টের ফাইননেস বেশি হলে সেটা আর্লি স্ট্রেংথ তোমাকে দিবে, কারণ তোমার সিমেন্টটা তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে পারবে তোমার পার্টিকেল সাইজ বেশি ছোট থাকার কারণে। পার্টিকেল সাইজ বড় হয়ে গেলে তোমার সারফেস এরিয়া কমে যায়, যার কারণে রিঅ্যাকশন রেটটা কিছুটা স্লো ডাউন করে। তো আমরা যদি আর্লি স্ট্রেংথ চাই, তোমরা টাইপ 3-তে দেখবা যে ওটার কিন্তু ফাইননেস অনেক বেশি ছিল, যার কারণেই কিন্তু সেটা আর্লি স্ট্রেংথ আমাদেরকে প্রোভাইড করেছিল। মোটামুটি আমাদের আগের পড়াই এগুলা। তবে ফাইননেস অফ সিমেন্টের একটা ফাইননেস বেশি হলে একটা সমস্যা আছে, একটু খেয়াল করো। অন দ্য আদার হ্যান্ড দ্য কস্ট অফ গ্রাইন্ডিং টু এ হায়ার ফাইননেস ইজ কনসিডারেবল। অতিরিক্ত ফাইন সিমেন্ট চাইলে তোমাকে কিন্তু উৎপাদনের সময়, ম্যানুফ্যাকচারিং এর সময় অতিরিক্ত গ্রাইন্ডিং করতে হবে। এই অতিরিক্ত গ্রাইন্ডিং করতে গেলে কিন্তু তোমাদেরকে অতিরিক্ত এনার্জি খরচ হবে এবং সেক্ষেত্রে তোমার কস্ট বেড়ে যাবে। এটা একটা সমস্যা। And also the finer the cement, the more rapidly it deteriorates on exposure to atmosphere if proper protective measures are not taken. এক নম্বর কথা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্টে তোমাদের এনার্জি বেশি লাগবে, কস্ট বেড়ে যাবে। আরেকটা প্রবলেম হচ্ছে এটা উৎপাদনের সাথে সাথেই প্যাকেট করে ফেলতে হবে, না হলে দেখো এটা ডিটেরিওরেট করবে, অর্থাৎ এটা অ্যাটমসফিয়ারের সংস্পর্শে আসলেই ক্ষয়প্রাপ্ত হবে। কিভাবে? কারণ তোমার ফাইন পার্টিকেল একেবারে যত বেশি ফাইন হবে তত লস হওয়ার চান্স বেশি হবে। মানে তোমার মনে করো তোমার সিমেন্ট প্রোডাকশনের সময় যদি অ্যাটমসফিয়ারের সংস্পর্শে আসে, একটুখানি যদি বাতাস লাগে তাহলে ওই সিমেন্টটা কিন্তু উড়ে যাবে। এরকম একটা ব্যাপার। তো সাথে সাথেই তোমার প্যাকেজিং করে এটাকে আলাদা করে ফেলতে হবে। তো এই প্রোটেক্টিভ মেজারটা তোমাকে অতিরিক্ত ফাইন সিমেন্টে নিতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত লস হয়ে যাবে। এটা একটা সমস্যা। বা অতিরিক্ত রিঅ্যাক্টিভ জিনিসটা, ধরো একটু বাতাস পেলেই কিন্তু সে রিঅ্যাকশন শুরুও করে দিতে পারে, প্রিহাইড্রেশন হতে পারে, এই ধরনের প্রবলেম হতে পারে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ফাইননেস।
তো তোমরা জানো যে ফাইননেস বেশি হলে নরমাল কনসিস্টেন্সি বেড়ে যায়। এটা তোমাদের 1 নাম্বার এক্সপেরিমেন্টে তোমাদের অবশ্যই কোর্স টিচাররা পড়িয়েছেন। ফাইননেসের সাথে একটা তোমার কনসিস্টেন্সির এটাই হচ্ছে এটাকে ইফেক্ট করে আর কি। সাউন্ডনেস অফ সিমেন্ট, এটাও আমার মনে হয় তোমাদের জন্য কমন। এখন আমরা এই সাউন্ডনেস প্রপার্টিটা একটু দেখি যে সাউন্ডনেস রিলেটস টু দ্য অ্যাবিলিটি অফ সিমেন্ট নট টু শ্রিঙ্ক আপন হার্ডেনিং। অর্থাৎ আমাদের সিমেন্ট পেস্টটা বা মর্টারটা যখন হার্ডেনিং পর্যায়ে যায় তখন তার ভলিউমে একটা চেঞ্জ আসার চেষ্টা হয়। তো ভলিউমেট্রিক এই এক্সপ্যানশন বা কন্ট্রাকশন যাই বলো, ভলিউমেট্রিক এই চেঞ্জের বিরুদ্ধে যেই প্রপার্টিটা কাজ করে সেটাই হচ্ছে সাউন্ডনেস প্রপার্টি। এখানে ওই কথাটাই বলা হয়েছে। তো আমরা কখনোই চাবো না যে আমাদের সিমেন্ট আনসাউন্ড বিহেভ শো করুক, মানে সেটার ভলিউমেট্রিক চেঞ্জ বেশি হোক। তো এটা লিমিট আছে কতটুকু ভলিউমেট্রিক চেঞ্জ হওয়া যাবে, কিছু পরিমাণ চেঞ্জ অবশ্যই হবে। তো লিমিটের মধ্যে যদি থাকে সমস্যা হবে না। এটা তোমাদের সাউন্ডনেস টেস্ট পড়ানোর সময় আমি লিমিটটা বলবো, এখানে দিছি কিনা আমার ঠিক মনে নাই, না এখানে দেই নাই। তো এটা নিয়ে আর কথা বলবো না। এই টেস্ট করে রেজাল্ট বের করে তোমার একটা লিমিট আছে, ওই লিমিটের মধ্যে যদি তোমার সিমেন্ট থাকে তাহলে ওইটা সাউন্ড সিমেন্ট, আর না থাকলে সেটা আনসাউন্ড সিমেন্ট হবে। তো অবশ্যই সিমেন্ট নিয়ে আগে টেস্ট করে দেখা লাগে যে জিনিসটা কিরকম এক্সপেনশন হতে পারে। তো এটা কেন হয় তোমরা, তোমাদেরকে আমি কম্পোজিশন পড়ানোর সময় বলেছিলাম যে প্রেজেন্স অফ এক্সেস লাইম, এক্সেস ফ্রি লাইম থাকার কারণে এই মানে তোমার ভলিউমেট্রিক এক্সপ্যানশন বেশি ঘটতে পারে। এন্ড ম্যাগনেসিয়া এটাও এফেক্ট করে। প্রেজেন্স অফ এক্সেস কোয়ান্টিটিজ অফ ফ্রি লাইম এন্ড ম্যাগনেসিয়া ইন সিমেন্ট কজ আনসাউন্ডনেস অফ সিমেন্ট, সিমেন্টকে আনসাউন্ড করে দিতে পারে এগুলো অতিরিক্ত পরিমাণে থাকলে। এবং এগুলো কতটুকু থাকা উচিত সেটাও কিন্তু মোটামুটি তোমরা জানো। অর্থাৎ আজকের লেকচারটা মোটামুটি তোমাদের আগের দিনের কনসেপ্ট আনতে হবে আর কি। এখানে সাউন্ডনেস অফ সিমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই ইউজিং লি চ্যাটলিয়ার টেস্ট। সাউন্ডনেস আমরা যেরকম ফাইননেসটা বের করলাম 90 মাইক্রন সিভ দিয়ে, যদিও তোমাদের এটা নেক্সট ক্লাসে দেখাবো। আর সাউন্ডনেস টেস্টটা করা হয় লি চ্যাটলিয়ার টেস্টের মাধ্যমে, মানে লি চ্যাটলিয়ার অ্যাপারেটাসের মাধ্যমে। তো এটা আমরা তোমাদের কাছে নতুন, এটা আমি নেক্সট দিন তোমাদেরকে টেস্টটা কিভাবে করে এটা বলবো আর কি। কনসিস্টেন্সি অফ সিমেন্ট, এটা নিয়ে তো আসলে কথা বলার কিছু নাই, তোমরা অলরেডি জানো। কিন্তু তারপরও দুঃখজনক ব্যাপার হলো বি এবং সি সেকশনে আমি জিজ্ঞাসা করছিলাম, তারা সংজ্ঞাটা আসলে প্রপারলি বলতে পারে নাই। তো এই জন্য তোমাদের আমি আর লজ্জা দিচ্ছি না, তোমরা কয়জন জানো আমি জানি না, তা আমি বলে ফেলতেছি। দেখো এখন আসলে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করলে যদি না পারো এটা আসলে খুবই লজ্জাজনক, কারণ তোমরা ল্যাবে অলরেডি 1 নাম্বার এক্সপেরিমেন্টে টেস্টটা করে ফেলছো। তো তোমাদের যেই টিচারই পড়াক না কেন অবশ্যই উনি এটা সংজ্ঞাটা তোমাদের পড়িয়েছেন, অথবা টিচার যদি নাও পড়ায় এটা তোমার, যেহেতু তুমি রিপোর্ট লিখছো, সো ম্যানুয়ালটা পড়ে নিজেদের এই কনসেপ্টটা গেইন করা উচিত। তো যাই হোক, তো কনসিস্টেন্সি মানে তো আমরা ধরে নিলাম তোমরা জানো যে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট দ্যাট ব্রিংস দ্য সিমেন্ট পেস্ট টু এ স্ট্যান্ডার্ড কন্ডিশন অফ ওয়েটনেস ইজ কল্ড নরমাল কনসিস্টেন্সি। তো তোমরা অনেকেই কনসিস্টেন্সি কাকে বলে জিজ্ঞেস করলেই বলো হচ্ছে 10 মিলিমিটার পেনিট্রেট হতে যতটুকু পানি লাগবে তাকে নরমাল কনসিস্টেন্সি বলে। আমি বলতেছি না তোমার সংজ্ঞাটা ভুল, বাট এটা হচ্ছে একটা মুখস্থ সংজ্ঞা। তোমার প্রপারলি বলতে চাইলে তোমাকে 2টা পয়েন্টের মাধ্যমে বলতে হবে। একটা হলো তুমি এইমাত্র আমি যেটা বললাম সেইটা, আর একটা হচ্ছে তোমার সিমেন্ট পেস্টটাকে স্ট্যান্ডার্ড ওয়েটনেস কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য যতটুকু পানি লাগে সেটাই হচ্ছে নরমাল কনসিস্টেন্সি। এটাই কিন্তু অ্যাকচুয়াল সংজ্ঞা। এরপরে এসটিএম টেস্ট করে তোমাকে বলে দিছে যে 10 মিলিমিটার পেনিট্রেট হতে যতটুকু পানি লাগে সেটাই হচ্ছে নরমাল কনসিস্টেন্সি। ওই বেসিসে তুমি বলতেছো এই সংজ্ঞাটা, তো ওইটা তো আর প্রপার সংজ্ঞা হতে পারে না। তো তোমরা দিতে পারো ওই পয়েন্টটা, বাট ওই পয়েন্টটা দিবে একটু পরে, বাট প্রথম অবশ্যই এই লাইনটা থাকা উচিত আমার মতে। সেকেন্ড পয়েন্ট দেখো, দ্য নর্মাল কনসিস্টেন্সি অফ এ সিমেন্ট পেস্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট কনসিস্টেন্সি, এটা অবশ্যই পার্সেন্টেজ অফ ওয়াটার হুইচ উইল পারমিট দ্য ভিকাট প্লাঞ্জার টু পেনিট্রেট এ পয়েন্ট টু এ পয়েন্ট 10 মিলিমিটার ফ্রম দ্য টপ অফ দ্য ভিকাট মোল্ড, যেটা বললাম। দ্য ইউজুয়াল রেঞ্জ অফ ভ্যালুস বিং বিটুইন 22 to 30% এর মধ্যে আমাদের হয়ে থাকবে, এটা মোটামুটি আমরা জানি। আমাদের অ্যান্সারও কিন্তু 22 থেকে 30-এর মধ্যে আসছিল। তোমাদের কি কারো কোনো গ্রুপে কি বাইরে চলে গেছিল? এর বাইরে অনেক সময় কিন্তু বাইরে চলে যায়। তোমাদের কি অবস্থা? আমার তো কিছু মনে নাই। না স্যার, বাইরে যায় নাই স্যার। 27.1 আসছিল আমার। 2টা সেকশনেই তোমাদের কারো বাইরে যায় নাই না? এটা অনেক স্যার নো সময়, আমাদের স্যার। স্যার 28.5 আসছিল। আচ্ছা তার মানে ঠিক আছে, অনেক সময় 31 আসে, 30.5 আসে।
তো এটা অনেক সময় আমাদের টেস্ট এররের কারণে হয়ে থাকে, বাট ইউজুয়ালি তোমার 22 থেকে 30-এর মধ্যে থাকে। এই জন্যই কিন্তু শুরুর ট্রায়ালে আমরা এটার মধ্যে যে কোনো একটা ওয়াটার দিয়ে শুরু করি কাজটা, এরপরে আমরা গ্রাফ দিয়ে বের করার চেষ্টা করি। দ্য নলেজ অফ নর্মাল কনসিস্টেন্সি, কেন নর্মাল কনসিস্টেন্সি টেস্ট লাগে? তোমরা এটার প্রপার অ্যাপ্লিকেশন করছো এক্সপেরিমেন্ট 2-তে সেটিং টাইম বের করার সময়। সেটিং টাইম বের করার সময় কিন্তু তোমরা পেস্টটাকে আগেই নর্মাল কনসিস্টেন্সির পরিমাণ পানি দিয়ে স্ট্যান্ডার্ড একটা কন্ডিশনে নিয়ে টেস্টটা শুরু করছো। তোমাদের মনে আছে কিনা আমার ঠিক জানা নাই। আর সাউন্ডনেস, এই সাউন্ডনেস টেস্টটা আমরা আজকে বললাম যে লি চ্যাটলিয়ার মেথড বা লি চ্যাটলিয়ার অ্যাপারেটাস দিয়ে করব। তখনও দেখবা যে লি চ্যাটলিয়ার অ্যাপারেটাসে আমরা ফার্স্টেই আমাদের সিমেন্ট পেস্টটাকে স্ট্যান্ডার্ড একটা ওয়েটনেস কন্ডিশনে নিয়ে, অর্থাৎ নর্মাল কনসিস্টেন্সি টেস্টটা আগে তোমাকে করতে হবে। কতটুকু নর্মাল কনসিস্টেন্সি তোমার পার্টিকুলার সিমেন্টে সেটা তোমাকে জানতে হবে। ওই পরিমাণ পানি দিয়ে মিশিয়ে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে মোল্ড তৈরি করে সাউন্ডনেস টেস্ট আমরা করব। তোমরা একটু মনে রাখো, সেটিং টাইম এবং সাউন্ডনেস টেস্টটা করতে পারবা না যদি না তুমি কনসিস্টেন্সি অফ সিমেন্ট জানো। আর এটা তো ভিক্যাট অ্যাপারেটাস দিয়ে করে, এটা আশা করি তোমাদের কাছে সবাই জানে। আচ্ছা, স্ট্রেংথ নিয়ে আমি খুব একটা কথা বলবো না, কারণ স্ট্রেংথ নিয়ে আমি কনক্রিট চ্যাপ্টারে মূলত পড়াবো। তাও যদি বলি, তোমাদের এখানে 3 রকম স্ট্রেংথ আছে: টেনসাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ, ফ্লেক্সারাল স্ট্রেংথ। এর মধ্যে সব থেকে বেশি কনক্রিট স্ট্রাকচারে আমরা কনসিডার করি কম্প্রেসিভ স্ট্রেংথ, কারণ এটা বেশি আসে। টেনসাইল স্ট্রেংথ কম্প্রেসিভ স্ট্রেংথের প্রায় 10 ভাগের 1 ভাগ নিতে পারে হচ্ছে টেনশন কনক্রিট, এটা আমরা কনক্রিট চ্যাপ্টারে পড়বো। যার কারণে টেনশন খুব একটা আসে না, তবে কিছু কিছু স্ট্রাকচারে টেনসাইল স্ট্রেংথটা কিন্তু কনসিডার করতে হবে। তো সেগুলো কোনগুলো আমি তোমাদেরকে কনক্রিট চ্যাপ্টারে ডিটেইলস পড়াবো। আরেকটা হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ, অর্থাৎ তোমার বেন্ডিং এর কারণে যে স্ট্রেংথ আসে সেইটা। এই তিনটাই মোটামুটি আমরা চ্যাপ্টারে দিয়ে দেখবো। তো সিমেন্ট চ্যাপ্টারে এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, যদিও এটা আসলে সিমেন্টের সাথে যাচ্ছিল না, কিন্তু তাও তোমার কনক্রিটের স্ট্রেংথ বলো আর মর্টারের স্ট্রেংথ বলো, এইটার স্ট্রেংথ কিন্তু কাইন্ড অফ ডিপেন্ড করে তোমার সিমেন্টের উপরেও কিছুটা, যদিও অ্যাগ্রিগেটের উপর মেইনলি ডিপেন্ড করে, বাট সিমেন্টের উপরেও কিন্তু কিছুটা দায়ী। তো যার জন্য আমরা কখনো সিমেন্টের স্ট্রেংথ বলবো না আমরা শুধু সিমেন্টের স্ট্রেংথ, আমরা বলবো কনক্রিট বা মর্টারের স্ট্রেংথ, কারণ আলটিমেটলি সিমেন্ট দিয়ে তো তুমি এই জিনিসগুলোই বানাবা। লস অফ ইগনিশন, এটা তোমাদের কাছে নতুন। লস অফ ইগনিশন একটা বের করে একটা প্রপার্টি। এই প্রপার্টিটা দিয়ে তুমি বুঝতে পারবা কিছু জিনিস, যেমন তুমি একটা সিমেন্ট স্যাম্পলকে 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিলে কিছু পরিমাণে ওয়েট লস হবে। অর্থাৎ তুমি তাপ দেওয়ার আগে একটা ওয়েট নিবা, 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দেওয়ার পরে একটা ওয়েট পাবা, যে ওয়েটটা পাবা সেই ওয়েটে দেখবা যে কিছু পরিমাণ লস হয়েছে। তো এই ওয়েট লসটা কতটুকু হয়েছে দেখো, দিস লস অফ ওয়েট আপন হিটিং ইজ ক্যালকুলেটেড অ্যাজ লস অফ ইগনিশন। এটাকেই আমরা বলতেছি লস অফ ইগনিশন। তোমরা একটু নর্মাল সেন্সে বলো, এই লস অফ ইগনিশনটা বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? ওয়েট লসটা বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? কম হওয়া ভালো। ডেফিনেটলি কম হওয়া ভালো। কেন? এখানে দেখো একটা লাইন বলা আছে, যদি বেশি হয় তাহলে প্রবলেম আছে। এই দেখো যে দ্য লস অফ ইগনিশন শুড নট বি মোর দেন 5%। তোমার লস অফ ইগনিশন 5%-এর বেশি অ্যালাউ করব না ওয়েট, এই লসটা যেটা আমরা বের করব, অর্থাৎ এটাকে পার্সেন্টেজে আমরা বের করব যে কতটুকু ওয়েট লস হইলো, ইনিশিয়াল ওয়েট কত ছিল সেখান থেকে পার্সেন্ট করে 5%-এর উপরে দেওয়া যাবে না। এইটাই লস অফ ইগনিশনের ভ্যালু। 5%-এর বেশি, দেখো এখানে একটা কথা বলা আছে যে অতিরিক্ত লস অফ ইগনিশন কি মিন করে: ইমপ্রপার এন্ড প্রলংড স্টোরেজ অর অ্যাডাল্টারেশন ডিউরিং ট্রান্সপোর্ট অর ট্রান্সফার মে লিড টু প্রিহাইড্রেশন অ্যান্ড কার্বনেশন। তোমার সিমেন্ট ব্যাগ যদি অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে চলে আসে কোনোভাবে, সেটা বাতাসও হতে পারে, তো কোনোভাবে যদি অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে চলে আসে বা ময়েশ্চার আসলে তো কথাই নাই, তাহলে তোমার সিমেন্টে এটা কিন্তু অতিরিক্ত রিঅ্যাক্টিভ, সেটাতে প্রিহাইড্রেশন অথবা কার্বনেশন এই জিনিসটা ঘটবে। তো এগুলা ঘটে যদি যায়, তোমার এইগুলা ঘটা মানেই হচ্ছে তোমার সিমেন্টে যখন তুমি লস অফ ইগনিশন টেস্ট করে বেশি ভ্যালু পাবা, তার মানে তোমার সিমেন্টে আগে থেকেই হাইড্রেশন এবং কার্বনেশন হয়ে গেছে। এই ভ্যালুটা দেখে তুমি সেটা টের পাবা আর কি। তো এই জিনিসটা হচ্ছে সমস্যা।
যে আমাদের সিমেন্ট ব্যাগকে এই জন্য আমরা কি করতে পারি না, আসলে আমরা অনেকদিন স্টোর করে রাখি না, সিমেন্ট কিনেই ওই ব্যাগটার সাথে সাথে ইউজ করাটাই হচ্ছে সবাই রেকমেন্ড করে। অনেকদিন সিমেন্ট রেখে দিলে ড্যাম হয়ে যায় বা তুমি প্রপার প্রপার্টি পাওয়া না, কারণ এই হাইড্রেশন এবং কার্বনেশনের কারণে। এগুলো যদি হয়ে যায়, তুমি ম্যানেজ করতে না পারো, তাহলে এই সমস্যাটা হবে। এই ভ্যালুটা দিয়ে তুমি এটা বুঝতে পারবা, তোমার লসটা যত বেশি হবে তোমাকে ধরে নিতে হবে যে এই কাহিনীগুলো ঘটে গেছে। আর এই কাহিনীগুলা ঘটে গেলে তোমার সিমেন্টকে দিয়ে তোমার যে পোটেনশিয়াল যে বিহেভিয়ার, তোমার পোটেনশিয়াল যে তার মধ্যে যেই মানে কি বলবো পোটেনশিয়ালটা ছিল, সিমেন্টটা ম্যাক্সিমাম স্ট্রেংথ এতটুকু দিতে পারবে, সেটা তুমি দিতে নাও পারতে পারো। অর্থাৎ লস অফ ইগনিশনের ভ্যালু দেখে তোমরা এগুলা গেস করতে পারবা যে এইগুলা ঘটছে কিনা। 5%-এর নিচে থাকলে লস অফ ইগনিশন ওকে। তো এটা একটা ফিজিক্যাল প্রপার্টি সিমেন্টের। আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো এই পর্যন্ত, আজকে আর সময়ও নাই। তোমাদের টেস্টটা তো বললাম নেক্সট ক্লাসে পড়াবো, তো নেক্সট ক্লাসে আমাদের ক্লাসটা হচ্ছে না কালকে, তোমরা কুইজের জন্য প্রিপারেশন নাও। আর তো যেটা যেটা বললাম ওগুলা মেনে কুইজটা দাও, কুইজটা আশা করি ভালো হবে, খারাপ হবে না।